গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হলো কেন্দ্রীয় কারাগার। প্রাণ হারান সাবেক মন্ত্রী দীপু মনি। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে জেলখানার ভিতরে পরিকল্পিতভাবে শেষ করা হয়। দীপু মনির অনেক গোপন কুকর্ম প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে আজকে সারা দেশে নতুন পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্যারালাইজড স্বামী রেখে করতেন নষ্টামি, এবার বেরিয়ে আসছে একে একে চাঞ্চল্যকর সত্য। দেখুন স্বামী রেখে কাদের সঙ্গে রাত কাটাতেন দীপু মনি। দর্শক, ক্ষমতার সিংহাসন থেকে পতনের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে পতিত স্বৈরাচারের হোতাদের অন্ধকার জীবনের চাঞ্চল্যকর সব অজানা কাহিনী। ভদ্র চেহারার আড়ালে এই নষ্টা এত সব অপকর্ম করেছেন যে তা ছিল মানুষের একেবারে ধারণার বাহিরে। স্বামী রেখে পরকীয়া, ঘুষের সিন্ডিকেট গড়ে তোলা, নিজস্ব সন্ত্রাসী বাহিনী, এমনকি গরিবদের জমিজমা দখল করেছেন। আর গোটা দেশের শিক্ষা ব্যবস্থার কি হাল করেছেন তা না বললেও চলে। এমন কোনো অপকর্ম নেই যা করেননি এই আওয়ামী দস্যু। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি ভুলে গিয়েছিলেন যে ন্যায় বিচার আসন থেকে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কোনো রাজনীতিকের নেই। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? একেবারেই না। দীপু মনির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় এবং সুপরিকল্পিত মিথ্যাচারের জাল বোনা হয়েছে। স্বামী রেখে করতেন নষ্টামি, এবার বেরিয়ে আসছে একে একে চাঞ্চল্যকর সত্য। দেখুন স্বামী রেখে কাদের সঙ্গে রাত কাটাতেন দীপু মনি। দর্শক, ক্ষমতার সিংহাসন থেকে পতনের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে পতিত স্বৈরাচারের হোতাদের অন্ধকার জীবনের চাঞ্চল্যকর সব অজানা কাহিনী, যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ রীতিমতো শিউরে উঠবেন। একসময় যারা দেশ জুড়ে নীতি, নৈতিকতা আর আদর্শের লম্বা চওড়া বলি আওড়াতেন, আজ তাদেরই ব্যক্তিগত জীবনের জঘন্য অপকর্মের খবর শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছে পুরো দেশ। এই তালিকায় এবার যুক্ত হলো এমন একটি নাম যা দিয়ে একসময় মানুষের মনে কিছুটা হলেও ইতিবাচক ধারণা ছিল, কিন্তু আজ সেই নামটিই পরিণত হয়েছে চরম ঘৃণার পাত্রে। হ্যাঁ দর্শক, কথা বলছি সদ্য সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে নিয়ে, যার অসুস্থ ও প্যারালাইজড স্বামী বছরের পর বছর ধরে মৃত্যুর প্রহর গুনছিলেন। সেই স্বামীকে একা ফেলে দীপু মনি কোথায় যেতেন, কার সাথে সময় কাটাতেন, কেন তার নিজের দলের নেতারাই তাকে নিয়ে ক্ষোভে ফুঁসতেন? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি দীপু মনির ব্যক্তিগত জীবনের সেই সব গোপন অধ্যায়, যা এতদিন ক্ষমতার দাপটে লোকচক্ষুর আড়ালেই রাখা হয়েছিল। সম্প্রতি ডক্টর দীপু মনির স্বামী তৌফিক নওয়াজ মারা গেছেন। এই খবর শোনার পর এক শ্রেণীর সুবিধাভোগী মিডিয়া হঠাৎ করেই দীপু মনির প্রতি সহানুভূতি দেখানোর এক হাস্যকর প্রচেষ্টা শুরু করেছে। তারা বোঝাতে চাইছে দীপু মনি কত বড় স্বামী ভক্ত ছিলেন, কিন্তু যারা ভেতরের খবর রাখেন, যারা সচিবালয়ের অলিন্দে হাঁটা চলা করেন, তারা জানেন এই মায়াকান্নার পেছনের আসল সত্যটা কতটা ভয়ানক। দীর্ঘ কয়েক বছর ধরে তৌফিক নওয়াজ ছিলেন গুরুতর অসুস্থ। প্রায় প্যারালাইজড অবস্থায় তিনি বিছানায় পড়েছিলেন। বছরের পর বছর ধরে তৌফিক নওয়াজ যখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন তার স্ত্রী কোথায় ছিলেন? তিনি ছিলেন ক্ষমতার মোহে অন্ধ। স্বামী যখন একটুখানি সেবার জন্য, একটুখানি ভালোবাসার জন্য তীর্থের কাক্ষের মতো অপেক্ষা করতেন, তখন দীপু মনি মেতে থাকতেন ক্ষমতার দম্ভ আর নতুন সম্পর্কের নঙিন নেশায়। এমনকি তিনি যখন ভারতে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অবস্থান করছিলেন, তখন তার স্ত্রী দীপু মনি তাকে দেখতে পর্যন্ত যাননি। অসুস্থ স্বামীর সেবা করা তো দূরের কথা, তিনি ব্যস্ত ছিলেন এক গোপন খেলায়। পাওয়ার করিডোরে যারা যাতায়াত করেন তাদের কাছে এটি ওপেন সিক্রেট ছিল যে দীপু মনির সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্মকর্তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কটি এতটাই গভীর ছিল যে ওই কর্মকর্তা রীতিমতো শিক্ষা মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আর এই কারণেই শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে তৈরি হয়েছিল এক চরম বিশৃঙ্খলা ও ত্রিমুখী স্নায়ুযুদ্ধ। শোনা যায় দীপু মনির এই বিশেষ সম্পর্কের কারণে তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল পর্যন্ত নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতেন না। দীপু মনি এবং ওই কর্মকর্তার দাপটের কাছে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। দীপু মনি শুধু নিজের ব্যক্তি জীবনই নয়, এই অবৈধ সম্পর্কের জেরে পুরো শিক্ষা খাতকে রীতিমতো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সিন্ডিকেট আর দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তারা দুজন মিলে। এই খবরগুলো কখনোই মূলধারা
মূলধারার মিডিয়ায় আসেনি, কারণ দীপুমণির ক্ষমতার দাপট ছিল আকাশচুম্বী। এই ক্ষমতাশালী যুগল শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তারা শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন। অফিসিয়াল কাজের বাইরেও তারা একসঙ্গে সময় কাটাতেন। বিনা নোটিসে ওই কর্মকর্তার অফিসে দীপুমণির নিয়মিত যাতায়াত ছিল এক নিত্যদিনের রুটিন। মন্ত্রীর প্রোটোকল ভেঙে তিনি যেখানে সেখানে ঘুরে বেড়াতেন, যা নিয়ে খোদ প্রশাসনের ভেতরেই চরম অসন্তোষ ছিল। আর আজ সেই প্যারালাইজড স্বামী রেখে ক্ষমতার দম্ভে মেতে ওঠা দীপুমণিকে যখন স্বামী ভক্ত হিসেবে দেখানোর চেষ্টা চলছে, তখন সেটি সাধারণ মানুষের কাছে চরম হাস্যকর এবং ভণ্ডামি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। দর্শক, আজ দীপুমণি তার স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। তার মেয়েকে কোনো বাধা ছাড়াই মায়ের মুক্তির আবেদন করার জন্য আদালতের বারান্দায় ঘোরার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু একটু পিছনে ফিরে তাকান, আপনাদের কি মনে নেই এই ফ্যাসিস্ট দীপুমণিরাই যখন ক্ষমতায় ছিলেন তখন তারা সাধারণ মানুষ এবং বিরোধী দলের সাথে কতটা অমানবিক আচরণ করেছিলেন? আজ দীপুমণির কান্না দেখে যারা মায়া কান্না কাঁদছেন, তারা কি জানেন না ক্ষমতার চেয়ারে বসে এই নারী কতটা পাষাণ হয়ে গিয়েছিলেন? কত মায়ের বুক খালি করা হয়েছিল তাদের ইশারায়? বিএনপি, ছাত্রদল ও যুব দলের হাজার হাজার নেতাকর্মী তাদের পিতা মাতার জানাজায় অংশ নিতে পারেননি প্যারোলে মুক্তি না পাওয়ায়। মাত্র 500 টাকা দামের শাড়ি পরে 2008 সালে সর্বপ্রথম সংসদে এসেছিলেন দীপুমণি। এরপর এমপি হয়ে রাতারাতি আঙ্গুল ফুলে হয়ে যায় কলাগাছ। আর মন্ত্রী হবার পর মেরেছেন আরও বড় বড় দান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি নিতেন 50 লাখ টাকা ঘুষ। এমনকি ফিলিস্তিনের শিশুদের জন্য অনুদানের টাকাও তিনি মেরে খেয়েছেন। ভদ্র চেহারার আড়ালে এই নষ্টা এত সব অপকর্ম করেছেন যে তা ছিল মানুষের একেবারে ধারণার বাহিরে। স্বামী রেখে পরকীয়া, ঘুষের সিন্ডিকেট গড়ে তোলা নিজস্ব সন্ত্রাসী বাহিনী, এমনকি গরিবদের জমিজমা দখল করেছেন। আর গোটা দেশের শিক্ষা ব্যবস্থার কি হাল করেছেন তা না বললেও চলে। এমন কোনো অপকর্ম নেই যা করেননি এই আওয়ামী দস্যু। জীবনের কথার এই ভিডিওতে আলোচনা করব দীপুমণির অপকর্ম সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদে 3 বারের মন্ত্রী ও 1 বার সংসদ সদস্য ডাক্তার দীপুমণির ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। গত প্রায় 16 বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো। দীপুমণি দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই JR ওয়াদুদ টিপু। এ টিপুর নেতৃত্বে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয়ে সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে তিনি এখন রিমান্ডে আছেন। তবে তার ভাই টিপু ও রতন কুমার এখন পলাতক। দীপুমণির টাকার মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। তার মাধ্যমে চাঁদপুরে বালুমহল থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেন দীপুমণি ও তার ভাই। আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার আদালতে তার মৃত্যুদণ্ড হয়। চোরা সেলিমের মৃত্যু নিয়েও চাঁদপুরে নানান আলোচনা আছে। অনেকে ইঙ্গিত করেছেন দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে শেষ করা হয়েছে, যাতে দীপুমণি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে। শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন। ওই সময় তদবিরের জন্য চাঁদপুরেও চলে আসতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শিক্ষা খাতে ঘুষ দুর্নীতির বিষয় টিপু ছাড়াও স্থানীয়ভাবে দেখতেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে কয়েকবার করে পুরানবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ চলমান রাখতেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কিছু না হয়েও অঘোষিতভাবে দীপুমণির ভাই JR ওয়াদুদ টিপু ও রতন কুমার মজুমদার মিলে সব বদলি নিয়োগসহ মন্ত্রণালয়ের নানা কার্যক্রম পরিচালনা করতেন। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে হওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন, এমন অভিযোগ এখন সংশ্লিষ্টদের মুখে মুখে।
এছাড়া শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। তার সময়ে শিক্ষা খাতে ঘুষ দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। মন্ত্রীর বিভিন্ন কাজে বিতর্কের শুরুর এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তার তৎকালীন একজন সচিব। এছাড়া নিজ থেকে চলে যান তার একান্ত সচিবও। 2025 সালে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান অভিযোগ করেন, দীপুমণি ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তির নামে কাতার সরকারের কাছ থেকে বছরে $30 লাখ নিয়ে সেই অর্থ মেরে খেয়েছেন। রাজধানী কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে দীপুমণির মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণ করত তার ভাই টিপুর নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নাম ছিল রাজনৈতিক স্বজন। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। 14তম বিসিএসের কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়। চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদায়ন করতে এক শিক্ষকের কাছ থেকে 2 কোটি টাকা নেন তার ভাই টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান, উপাচার্য হওয়ার জন্য 2 কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা ওঠানো সম্ভব, এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই শিক্ষক টাকা দিতে রাজি হন। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে 2022 সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলো নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপুমণি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও এভাবে বেদখল হয়। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়ায় ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপুমণি। ডক্টর দীপুমণি, তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। স্বামীর মৃত্যুর এই শোকাবহ মুহূর্তে সোশ্যাল মিডিয়া আর রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। কিন্তু সবাইকে শুধু তার শোকে ভাগ কাটাচ্ছে না, বরং এই মুহূর্তটিকে কেন্দ্র করে মানুষের স্মৃতিতে নতুন করে জ্বলে উঠেছে দীপুমণির করা সেই সব চরম বিতর্কিত আর অমানবিক কাজগুলো। অনেকেই ফিসফিস করে বলছেন, একজন নারী তার নিজের স্বামীর উপর ঠিক কতটা নির্মম হতে পারে তার জলজান্ত উদাহরণ হলেন দীপুমণি নিজেই। কিন্তু আসল সত্যিটা কি এখানেই শেষ? গল্পের মোড় এখানেই ঘোরেনি। দীপুমণির রাজনৈতিক জীবনের পেছনের অন্ধকারটা আরো গভীর। একটা সময় ছিল যখন আওয়ামী নেত্রীদের মধ্যে দীপুমণিকে অনেকেরই ভালো লাগতো। তার কথা বলার ভঙ্গি, তার ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে তাকে বেশ রুচিশীল মনে হতো। কিন্তু ক্ষমতার স্বাদ আর স্বৈরাচারের ছায়ায় আশ্রয় নেওয়ার পর তিনি যেন নিজের আসল রূপটা হারিয়ে ফেলেন। ক্ষমতার এই মোহজালে তিনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছান যেখানে নিজের স্বামীর সাথেও চরম অবিচার করতে তিনি এক মুহূর্ত দ্বিধাবোধ করেননি। ঘটনাটি শুধু একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দীপুমণি যখন নিজে হত্যা মামলায় মুন্সিগঞ্জ জেলখানায় বন্দী হলেন, তখন থেকে শুরু হয় তার স্বামীকে নিয়ে এক নগ্ন রাজনীতি। তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ছিলেন গুরুতর অসুস্থ, শারীরিকভাবে দুর্বল, এক প্রায় মৃতপ্রায় মানুষ। কিন্তু দীপুমণির তখন দরকার ছিল সহানুভূতি। তিনি চাইলে মানুষ তার এই দুর্দশাকে দেখুক, তার প্রতি করুণ হোক এবং তার প্রতি মুক্তির দাবি ওঠে। আর এই সহানুভূতি আদায়ের জন্য নির্বাচিত হাতিয়ার হয়ে দাঁড়ান তার নিজের অসুস্থ স্বামী। 2 দিন পরপরই ওই অসহায় মানুষটিকে হুইল চেয়ারে করে জেলখানায় আনা হতো। একজন অসুস্থ বৃদ্ধের শরীরে কতটা কষ্ট হতো এই প্রতিক্রিয়ায়, সেটা নিয়ে দীপুমণির কোনো মাথা ব্যথা ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল ক্যামেরার সামনে একটি ভাঙা হৃদয়ের নারীর ছবি তুলে ধরা, যাতে রাজনৈতিক ফায়দা লুটা যায়। যে নারী নিজের স্বামীর সাথে এমন নির্মম আচরণ করতে পারে, সেই নারী সাধারণ মানুষের সাথে বা রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ঠিক কেমন আচরণ করতে পারে সেটা কল্পনা করলেও গা শিউরে উঠবে।